আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সুন্দর সূচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টিম এফটি ক্লাস 8 এর জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, শুরুতে বার্ষিক পরীক্ষা এবং এরপরে জুনিয়র বৃত্তি পরীক্ষা এইটাকে টার্গেট করে বা এই প্রোগ্রামটাকে টার্গেট করে আমরা একটা প্রোগ্রাম সাজিয়েছি যেন ক্লাস 8 এর স্টুডেন্ট তোমরা যারা আমাদেরকে দেখো জানো এবং আমাদের ক্লাসগুলো আগে করেছো, একটা একটা মেমোরি মনে পড়লো 2017-18 সালে যখন আমি ইউটিউবিং করতাম, তখন আসলে ক্লাস 8-এর ভিডিওগুলো দিয়েছিলাম। কিন্তু আমি তখন ভাবি না যে ক্লাস 8-এর ভিডিওগুলো এতটা সমাদৃত হবে। তখন হোয়াইট বোর্ডে ক্লাস ছিল। তো হোয়াইট বোর্ডে আমি যেভাবে পড়াতাম তখন একটু ব্যাখ্যা করে একটু বেশি সময় নিয়ে পড়াতাম। এখন একটু যুগের বিবর্তনে আবারও ক্লাস 8কে এবং ক্লাস 8-এর স্টুডেন্টদেরকে সার্ভ করার হয়তো আল্লাহ সুযোগ আজকে আমাকে দিয়েছে এবং আজকে থেকে সেই সুযোগটাকে আমি গ্রহণ করতে চাই। ক্লাস 8-এর ব্যাচ তোমরা আমাদের স্টার ব্যাচ এবং এফটির স্টার ব্যাচে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই স্টার ব্যাচে তোমরা যারা আজকে থেকে যুক্ত হবে, আমাদের ওয়েবসাইটে তোমরা যারা যুক্ত হবে, তোমাদেরকে ভালো মানের লেখাপড়া এবং ভালো ম্যাটেরিয়ালস দেওয়ার প্রত্যয়ে আমি আজকে থেকে শুরু করতে যাচ্ছি উদ্ভিদের বংশবৃদ্ধি। এই অধ্যায়টা বিজ্ঞানের 4র্থ অধ্যায় এবং তোমরা আমাদের ফাহাদস টিউটোরিয়ালের স্টার ব্যাচ। সো এই যে তোমরা আমাদের স্টার ব্যাচ, এই ব্যাচকে আমরা সার্ভ করতে চাই। তোমরা ইউটিউবে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অথবা ফেসবুকে যারা দেখছেন, তাদের প্রত্যেককে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তোমরা যারা স্টুডেন্ট এবং টিচারও হতে পারে, অনেক টিচার আমার ক্লাস দেখেছেন মানে পড়ানোর আগে। চলেন একটু শুরু করি। আর স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা একটু মনোযোগ দিবে আজকে আমার সাথে যে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব, এই অধ্যায়ে আমরা কি কি শিখবো। আজকের এই ক্লাসে আমাদের মূল টার্গেট কি? আমাদের আজকের এই ক্লাসের মূল টার্গেট হচ্ছে আমরা আজকে প্রজনন শিখব। প্রজনন, যেটাকে ইংলিশে রিপ্রোডাকশন বলে। কি বলা হয়? রিপ্রোডাকশন, প্রজনন। আজকে আমরা অনেক ভালো করে শিখব। দ্বিতীয়ত, আমরা প্রজনন যখন শিখব তখন আমরা প্রজননের ক্ষেত্রে কৃত্রিম প্রজনন অ্যান্ড প্রাকৃতিক প্রজনন, প্রাকৃতিক ও কৃত্রিম প্রজনন এটার দিকে আজকে আমরা ফোকাস করব। প্রাকৃতিক ও কৃত্রিম প্রজনন। এরপর এটার সাথে আমরা ভালো করে ফুল ও এর স্তবক বোঝার চেষ্টা করব। স্তবক ফুলের বিভিন্ন অংশ। এটার পর আমরা ফল বোঝার চেষ্টা করব। ফুলের গর্ভাশয় থেকেই ফল উৎপন্ন হয়। যখন আমি ফল বোঝার চেষ্টা করব, ফল বোঝার পরে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম। এটাকে ইংলিশে বলা হয় জার্মিনেশন। অঙ্কুরোদ্গম বোঝার পরে আমাকে চিন্তা করতে হবে যে আমি আরও কি জানতে চাই, এই চ্যাপ্টারে আর কি আছে। ক্লাস 8-এর তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শুনবা এবং খাতায় লেখো। তোমাদের পরিশ্রম করার ইচ্ছা কমে যাচ্ছে দিন দিন, একটু চেষ্টা করো লেখার। অঙ্কুরোদ্গম, হ্যাঁ, অঙ্কুরোদ্গমের সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাগবে, তোমরা একটু মনোযোগ দাও। অঙ্কুরোদ্গমের সাথে আরও একটা জিনিস সিনসিয়ারলি ইম্পর্টেন্ট। এই ফলের পরে আমরা যখন বুঝবো যে এই অধ্যায় থেকে অঙ্কুরোদ্গমের পরে সিকিউ এবং এমসিকিউর পার্ট আছে, এসকিউর পার্ট আছে। সিকিউ কিভাবে লিখতে হবে, এমসিকিউ কিভাবে লিখতে হবে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন কিভাবে লিখতে হবে। তো যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষায় যেভাবে উত্তর করতে হয়, বার্ষিক পরীক্ষায় যেভাবে অ্যান্সার দিলে ফুল মার্ক আসবে, ওটা যেহেতু তোমাদের টার্গেট, তোমরা চেষ্টা করো এই প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার। আমরা প্রজনন বুঝবো, তারপরে প্রজননের সাথে প্রাকৃতিক এবং কৃত্রিম প্রজনন, ফুল এবং স্তবক, ফল, এবং তারপরে আমরা অঙ্কুরোদ্গম বোঝার চেষ্টা করব। এই অধ্যায় হচ্ছে আজকে আমাদের এইটাই টার্গেট। এবং তার সাথে আমি একটু বইটাকে সাথে নিয়েছি। এই বইয়ের ড্রয়িংটা বোঝা লাগবে, কিভাবে বিভিন্ন অংশগুলোকে ড্রয়িং করতে হয়। তোমরা মানে পেন্সিল, তোমাদের পেপার, এটা দিয়ে এটার সাহায্যে ড্রয়িংটাকে রপ্ত করার চেষ্টা করবা। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথম কথা, স্যার প্রজনন কাকে বলে? তোমরা একদম শেষ মুহূর্তে, যেহেতু আমি নভেম্বর মাসে ভিডিওটা করতেছি, 1 নভেম্বর ভিডিও পাবলিশড হচ্ছে। সো যেহেতু তোমরা অলরেডি পড়ে আসছো এবং তোমরা যারা নতুন পড়তেছো, দুই ধরনের স্টুডেন্টের মধ্যে একটু ভ্যারিয়েশন আছে। কেউ জানে
এখন সে জানার চেষ্টা করতেছে যে কিভাবে পরীক্ষা প্রশ্ন আসবে, আর কিছু স্টুডেন্ট একেবারেই জানে না। প্রজননের সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়ায় জীব তার বংশধর রেখে যায়। এখন লাইনটা আসলে কেমন? প্রজনন এটা আসলে কি? এটা একটা প্রক্রিয়ার নাম, প্রক্রিয়া, এবং এইটা একটা জটিল প্রক্রিয়া। সো প্রক্রিয়াকে আমরা ইংলিশে প্রসেস বলি। এটা একটা প্রক্রিয়া, প্রসেস, এবং এই প্রক্রিয়াটা একটা শ্রমসাধ্য প্রক্রিয়া, শ্রমসাধ্য। এবং এবং এটার সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা প্রাকৃতিক। কিন্তু এই প্রাকৃতিক জিনিসটাও যখন বাধাগ্রস্ত হয়, তখন এই প্রজননকে আবার প্রাকৃতিক থেকে কৃত্রিমেও কনভার্ট করা যাবে। সো ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন প্রসেস সম্ভব। এবার তোমরা যখন তোমাদের বইটাতে যাবা, তখন বইয়ের মধ্যে অনেক কথা লেখা আছে। যেহেতু তোমাদের বইটা ইম্পর্টেন্ট, তোমরা বইটার দিকে তাকাও, সুতরাং আমি বইটা দাগাই দিব এবং বইয়ের কোন কোন অংশ থেকে এমসিকিউ সিকিউ আসবে সেটা পর্যন্ত আমি বলে দিব। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে তোমাদের জন্য উপকার হবে। তাহলে এখানে প্রজননের একটা সংজ্ঞা তোমার বইয়ে লেখা আছে, যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। তার মানে প্রজনন বা জনন একই কথা। তোমরা চাইলে এখানে প্রজনন অথবা জনন দুইটা শব্দই বলতে পারো, প্রজনন অথবা জনন। এবং এটাকে ইংলিশে অবশ্যই যেটা উচ্চারণ করবা সেইটা হচ্ছে রিপ্রোডাকশন। তাহলে সংজ্ঞাটা মনে থাকবে, এটা বইয়ের সংজ্ঞা। যার মানে কথাটা হচ্ছে যে জটিল প্রক্রিয়া। এটা জটিল কেন? এখানে অনেক কথা আছে, তোমরা আস্তে আস্তে পরবর্তী শ্রেণীতে জানবা। যে জটিল প্রক্রিয়া জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। এরপর এখানে একটা মজার শব্দ আছে, সেটা হচ্ছে অযৌন জনন। কি জনন? অযৌন জনন। আচ্ছা, এবার স্যার জননের প্রকারভেদটা আসলে কেমনে পড়ব? এখানে তোমরা প্রথমে এখন যে জিনিসটা শিখবা, এই যে প্রকারভেদে দুইটা শব্দ, হ্যাঁ, দুইটা শব্দ। এক নাম্বার হচ্ছে যৌন, যেটাকে ইংলিশে বলা হয় সেক্সুয়াল। তো আমরা এটা উদ্ভিদের বংশবৃদ্ধি করছি, হ্যাঁ, উদ্ভিদের। আরেকটা হচ্ছে অযৌন, যেটাকে ইংলিশে এসেক্সুয়াল বলা হয়, এসেক্সুয়াল। এখন এই শব্দটার মানে হচ্ছে না, এই শব্দটার মানে না। যেমন এই মিয়া তোমরা পড়বা সামনে, হ্যাঁ, বায়োলজিতে এটা পড়বা। এই মিয়া, এইটার মানে হইল রক্ত। তাহলে অ্যানেমিয়া, এইটার মানে হচ্ছে রক্ত নাই। বায়োলজিতে সামনে যত জায়গায় পড়বা, এটার মানে হচ্ছে নাই। তাহলে এই মানে হচ্ছে অযৌন। তাহলে এই যৌন শব্দটার মানে কি? এখানে আসলে কি হবে? এখানে দুইটা ঘটনা ঘটবে। একটা হইল পুংগ্যামিট সৃষ্টি হবে, গ্যামিট, পুংগ্যামিট, আর এইখানে সৃষ্টি হবে স্ত্রী গ্যামিট। তো উচ্চারণটা হচ্ছে মেল গ্যামিট, মেল গ্যামিট। আরেকটা হচ্ছে ফিমেল গ্যামিট। তো গ্যামিট শব্দটার মানে হচ্ছে জনন কোষ। তাহলে তোমরা ছোটবেলায় পড়ে আসছো, এই গ্যামিট শব্দটার মানে হইল জনন কোষ, অর্থাৎ যে কোষের কারণে উদ্ভিদের এবং প্রাণীর জনন কাজ সম্পন্ন হবে। তাহলে এই যে গ্যামিট, এটার বাংলা কি? এইটার বাংলা হচ্ছে জনন কোষ। এখন এই গ্যামিট যখন হবে এবং এদের দুইজনের যখন মিলন হবে, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের যখন মিলন হবে, তখন এটার নাম হচ্ছে যৌন জনন। কিন্তু অযৌন জনন হচ্ছে এরকম কোনো জনন কোষ উৎপন্ন হবে না। তাহলে অযৌন জননের সংজ্ঞা হচ্ছে যে জনন কোষ উৎপাদন ছাড়া যে জনন সম্পন্ন হবে, তাকে অযৌন জনন বলে, অযৌন জনন বলে।
তার মানে এই জায়গাটাতে তোমাদের একটু মনে রাখা লাগবে কিছু টার্মিনোলজি, আস্তে আস্তে আমরা পুরোটাই পড়ব। তোমরা তো লেখাপড়া করতেছো শুধু মুখস্থ করে পরীক্ষার খাতায় তুলে দেওয়ার জন্য না, তোমরা লেখাপড়া করতেছো বোঝার জন্য। তা আমি একটু বুঝিয়ে বুঝিয়ে সামনে যাব। তো অযৌন জনন এটাকে কি বলা হচ্ছে? এসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যৌন জনন এটাকে কি বলা হচ্ছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন। অযৌন জনন কি কি দিয়ে হইতে পারে? পরের স্লাইডে যাচ্ছি। অযৌন জনন কি কি দিয়ে হইতে পারে? অযৌন জননের প্রকারভেদ হচ্ছে স্পোর উৎপন্ন হইতে পারে, স্পোর। এখন এই স্পোর প্রোডাকশনটা হচ্ছে কি? স্পোর হচ্ছে ক্ষুদ্র অণুবীজ, ক্ষুদ্র অণুবীজ। মনে করো ক্ষুদ্র অণুবীজ বলতে উদ্ভিদে এমন কিছু রেণু সৃষ্টি হবে, স্পোর সৃষ্টি হবে, যেটা উড়ে উড়ে প্রজননে হেল্প করবে, উড়ে উড়ে বংশবৃদ্ধিতে হেল্প করবে। যেমন এটা প্রধানত কোথায় দেখা যায়? নিম্ন শ্রেণীর জীবে। এটা কোথায়? ফাঙ্গাসে। তো এই ফাঙ্গাস শব্দটার মানে হচ্ছে, ফাঙ্গাস মানে হচ্ছে ফানগাস। এই শব্দটা কোন রাজ্যের? ফানজাই, এই রাজ্যের, হ্যাঁ, এটা একটু মনে রাখো, ফানজাই রাজ্যের। এবং যখনই তুমি ফানজাই শুনবা তখন তোমার মাথায় একটা শব্দ চলে আসবে, সেটা হইল ছত্রাক। ফানজাই মানে ছত্রাক। দেহকোষ পরিবর্তিত স্পোর, স্পোর হচ্ছে একটা ইংরেজি শব্দ, এইটা অণুবীজ সৃষ্টি করে। কোন কোন উদ্ভিদে দেখা যায়? তোমাদের বৃত্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে মিউকর পেনিসিলিয়াম, তাহলে এইটাই ছত্রাক, হ্যাঁ, মিউকর পেনিসিলিয়াম। তো পেনিসিলিয়াম কেমন? ধরো আমি যদি সিম্পলি তোমাদেরকে একটু দেখাই, ধরো যে আমি এখানে বললাম হচ্ছে মিউকর, এটা কেমন দেখতে? মিউকর কেমন দেখতে? একেবারে ছোট মিউকর দেখতে কেমন? এই যে এরকম, তুমি জাস্ট এটা একটু দেখে রাখো, মিউকরটা দেখতে এরকম। আর পেনিসিলিয়ামের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে? পেনিসিলিয়ামের অনেক প্রজাতি সামনে আছে, আমি পড়াবো তোমাদেরকে। পেনিসিলিয়াম দেখতে ছত্রাক, হ্যাঁ, ছত্রাকের চেহারা দেখতে এরকম, পেনিসিলিয়াম ছত্রাক দেখতে এরকম, দেখতে জাস্ট এরকম। মনে করো যে কেমন বুঝে, এই যে এরকম দেখতে, এই যে এমন দেখতে, এটা পেনিসিলিয়াম। আবার ছত্রাকের মধ্যে ব্যাঙের ছাতাও আছে, তখন এটার নাম হবে মাশরুম। মাশরুম, ব্যাঙের ছাতা, এটাও ফানজাই। তোমরা এরকম দৃশ্য মনে হয় দেখছো কোথাও না কোথাও, তাই না? এরকম দৃশ্য কোথাও না কোথাও দেখছো। তো এই জিনিসগুলো হচ্ছে কমন, মানে আমরা অহরহ কোনো জায়গায় একটু চোখটা থাকলে, নজর থাকলে এটা দেখতে পারি। এটা হলো ছত্রাক। তো এগুলো নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ছত্রাক। তাহলে এদের জনন স্পোর দিয়ে হয়, ছত্রাকের জনন স্পোর দিয়ে হবে। তাহলে স্যার এটা এক ধরনের অযৌন জনন। কেন? কারণ এটা অযৌন জনন, এখানে জনন কোষ ছাড়া হচ্ছে, জনন কোষ ছাড়া হচ্ছে। আরেকটা হচ্ছে অঙ্গজ জনন, অঙ্গ মানে বডি দিয়ে হবে, অঙ্গজ জনন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটাকে বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এটা কি দিয়ে হবে? দেহ অঙ্গের মাধ্যমে হবে। এই লাইনটা হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে, দেহ অঙ্গের মাধ্যমে কি হবে? জনন হবে। পারা যাবে? অবশ্যই পারা যাবে। আচ্ছা, তাহলে এটা কয় ধরনের? একটা হচ্ছে ন্যাচারাল, আর্টিফিশিয়াল, প্রাকৃতিক, কৃত্রিম। অঙ্গজ জনন কয় প্রকার? প্রাকৃতিক, কৃত্রিম। এই চ্যাপ্টারে এত এক্সাম্পল আছে, এত উদাহরণ আছে, এতবার মুখস্থ রাখতে হবে এই চ্যাপ্টারটা, বলে দিলাম। তোমরা একটু মেন্টালি প্রিপেয়ার থাকো। তাহলে স্যার বডির মাধ্যমে প্রজনন হয় কার কার? রিমেম্বার, এটা অবশ্যই মনে রাখতে হবে, দিস ইজ সেন্সিটিভলি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে কেমন? দেখো, মুখস্থ রাখা লাগবে। স্পাইরোগাইরা, মিউকর। স্পাইরোগাইরা এটা একটা শৈবাল, হ্যাঁ, স্পাইরোগাইরা এটা হচ্ছে একটা শৈবাল, মানে এটাকে ইংলিশে বলা হয় অ্যালজি। আমি কেন ইংলিশ টার্মগুলো বলতেছি? অনেক ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে, আমরা তাদেরকে সহ টার্গেট করছি। মিউকর এটা একটা ছত্রাক। এই উদ্ভিদের প্রতিটি দেহ ভেঙে খণ্ড থেকে নতুন উদ্ভিদ হয়, তার মানে ওর বডির খণ্ড থেকে আরেকটা উদ্ভিদ হতে পারে।
মূলের মাধ্যমে কনফার্ম মিষ্টি আলু, এই নাম মনে রাখতেই হবে। মিষ্টি আলুর জনন কি দিয়ে হয়? মূল দিয়ে। মিষ্টি আলু মূল, মিষ্টি আলু মূল। পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে মিষ্টি আলু মূল। কাণ্ডের পরিবর্তিত অংশ থেকে, কাণ্ডের পরিবর্তিত অংশ থেকে অঙ্কুরোদ্গম হয় 100%। এটা মনে রাখো, আমার সাথে বলো। টিউবার, এটা একটা গোল অংশ থেকে হয়। টিউবার আলু, টিউবার আলু, কোনো দিন ভোলা যাবে না। টিউবার আলু, রাইজোম আদা, আমার সাথে সাথে বলো। টিউবার আলু, রাইজোম আদা। বাল্ব, পেঁয়াজ রসুন, বাল্ব, পেঁয়াজ রসুন। বডির এক একটা পার্ট, এগুলো লেখা আছে, হ্যাঁ। কর্ন, কচু, কর্ন, কচু। স্টোলন, পরীক্ষায় আসবে। কুচিলা পুদিনা, কুচিলা পুদিনা। অফসেট দিয়ে জনন হয় কার? কচুরিপানা। আজকে আমি এখন ব্যাখ্যায় যাচ্ছি না, অফসেট কি, স্টোলন কি, আমি লাস্ট মোমেন্টে আছি। এগুলোকে আবার ব্যাখ্যামূলক ভিডিও বানাবো ইনশাল্লাহ সামনে। এখন লাস্ট মোমেন্টে বুলবিল, চুপড়িয়ালু, বুলবিল, চুপড়িয়ালু। আর পৃথিবীর সবাই জানে পাতার মাধ্যমে কার প্রজনন হচ্ছে? পাথরকুচি। এই যে যতগুলো বক্স আঁকাইলাম, একটাও মিস করা যাবে না। টিউবার আলু, টিউবার আলু, মূল মিষ্টি আলু, টিউবার আলু, মূল মিষ্টি আলু। রাইজোম আদা, রাইজোম আদা। রাইজোমের মাধ্যমে কার জনন হয়? আদার। আদার জনন কি দিয়ে হয়? রাইজোম দিয়ে হয়। বাল্ব, পেঁয়াজ অ্যান্ড কচু, পেঁয়াজ অ্যান্ড রসুন। কর্ন হচ্ছে কচু। স্টোলন হচ্ছে কুচিলা পুদিনা, কুচিলা পুদিনা, কুচিলা পুদিনা, স্টোলন। আর অফসেট হচ্ছে কচুরিপানা। পাতার মাধ্যমে প্রজনন হয় কার? পাথরকুচি। এই লাইন ভোলা যাবে না। এবার তোমাদেরকে একটু বইয়ে দেখাই, এই লাইন ভোলা যাবে না। বইটা তোমাদের সামনে আছে। এইবার দেখো, তোমাদের বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে পেনিসিলিয়াম কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? কনেডিয়া, কনেডিয়া। নামটা একটু প্লিজ লিখে রাখো, এটা তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে। জুনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, ঠিক আছে? বৃত্তি পরীক্ষা এটা আসবে। কনেডিয়া, কনেডিয়া সৃষ্টি। বৃত্তি পরীক্ষা তো বিজ্ঞান 50 মার্কের, মাত্র 50 মার্ক। আমি কমন ফেলা দেব ইনশাল্লাহ। এই যে কনেডিয়ার সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার হয়, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার পরীক্ষায় অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে, অবশ্যই। আমার সাথে সাথে লেখো, আমার সাথে সাথে মুখস্থ করো। দেহের খণ্ডায়নের মাধ্যমে কার হয়? স্পাইরোগাইরা মিউকর, স্পাইরোগাইরা মিউকর, স্পাইরোগাইরা মিউকর, হ্যাঁ। মূলের মাধ্যমে কার হয়? মিষ্টি আলু, মূল মিষ্টি আলু। কখনো ভোলা যাবে না, দাগাও। মূল মিষ্টি আলু, মূল মিষ্টি আলু। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কার হয়? এটা হচ্ছে এই যে রূপান্তরিত কাণ্ডের মধ্যে কোনগুলো আছে? টিউবার। টিউবার দিয়ে কিসের হবে? আলু, টিউবার আলু, আলু টিউবার। এটা কোনো দিন মিস করা যাবে না। আলু টিউবার, আলু টিউবার। রাইজোম আদা, রাইজোম আদা। কন্দ বা বাল্ব, বাল্ব। পেঁয়াজ রসুন, কোনো দিন মিস করা যাবে না। স্টোলনের মাধ্যমে কার হয়? কচু পুদিনা। এবার মানে স্টোলন, স্টোলন হচ্ছে যেখান থেকে মূলের অগ্রভাগ শুরু হয়। লাইন একটা হচ্ছে, দেখো এই যে এখানে আসে না রাইজোম, এটা ভূমির সমান্তরালে, মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে। এইটা বৃত্তি পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ওকে ওকে। আবার দেখো, মানে রাইজোম মানে আদা, তো এটা ভূমির সমান্তরালে হয়। খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়, খাদ্য সঞ্চয় করে মোটা রসালো হয়। মাথায় রাখবা। স্টোলন, অফসেট, হ্যাঁ, অফসেট কোনো দিন মিস করা যাবে না। অফসেট কচুরিপানা, অফসেট কচুরিপানা, দাগাও। অফসেট কচুরিপানা। বুলবিল চুপড়িয়ালু, তুমি শুধু এতটুকু মনে রাখবা, বুলবিল চুপড়িয়ালু। লাস্ট মোমেন্টে বলতেছি। আর পাতার মাধ্যমে কার হয়? পাতার মাধ্যমে, পাতার মাধ্যমে পাথরকুচি। এই এমসিকিউর অ্যান্সারগুলো, এগুলো এমসিকিউর জন্য, সিকিউর জন্য আমি আসতেছি একটু পরে। তো এখন যা আমি পড়লাম এগুলো সব ন্যাচারালি হয়, তাহলে আর্টিফিশিয়ালি হয়, আর্টিফিশিয়ালি হয়। তো কৃত্রিমভাবে করা যায়। কৃত্রিমভাবে কেমনে করা যায় তার একটা এক্সাম্পল বলি। ধরো কৃত্রিম অঙ্গজ জনন হচ্ছে, এখানে একটা গাছ হইল, একটা গাছ হইল, এই গাছের কাণ্ডটারে কাইটা, এখানে কাইটা, এখানে নতুন আরেকটা কাণ্ডকে আমি সূচনা করে দিব, এবং এই জায়গার মধ্যে হচ্ছে ওকে আমি বেঁধে গোবর পানি সার দিয়ে দিব। তো একটা গাছের ডাল কেটে ওইখানে আরেকটা গাছের ডালকে বসায় যখন আমি প্রজনন নতুনভাবে করতে পারি, এইটার নাম কলম,
কলম, গুটি কলম, দাবা কলম, জোর কলম, গুটি কলম, দাবা কলম, জোর কলম, কলম, গ্রাফটিং, এটাকে কলম বা গ্রাফটিং বলে। কলম করা, এই কলম মানে হাতের কলম না, এই কলম মানে হচ্ছে গ্রাফটিং, গ্রাফটিং। তাহলে এইখানে কি কি জিনিস আছে, দিস ইজ ইম্পর্ট্যান্ট। কৃত্রিম অঙ্গজ জননে কি কি পড়তে হবে? নাম্বার 1, গ্রাফটিং। একটা সুস্থ গাছের কাটিয়ে অন্য একটি সুস্থ গাছের শাখা একসাথে করে জোড়া লাগাই দিব। তারপরে প্রতিদিন একটু করে যত্ন নিতে হবে, তারপরে ওই গুণাবলীর গাছটা বড় হবে। এটা হচ্ছে কলম বা গ্রাফটিং। তার মধ্যে দেখো শাখা কলম আছে, গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই হবে। সব গাছ না, সব গাছ না, কিছু কিছু গাছ। কোন কোন গাছ? এই যে গোলাপ আর ডালিয়া, গোলাপ ডালিয়া শাখা কলম, পরো গোলাপ ডালিয়া শাখা কলম, গোলাপ ডালিয়া শাখা কলম, মন থাকবে? গোলাপ ডালিয়া শাখা কলম। এবার দেখো এমসিকিউ কি কি আসে। কোনটির দ্বারা মিষ্টি আলুর প্রজনন ঘটে? মুখস্থ করো, মাথায় রাখো। মিষ্টি আলুর এসে ঘটে মূলের মাধ্যমে। মিষ্টি আলু কিসের মাধ্যমে? মূলের মাধ্যমে। এবার মনে আছে পড়ছিলা অনুবীজ, অনুবীজের মাধ্যমে কার কার? মিউকর, মিউকর, পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম, অল টাইপ অফ ফাঙ্গাস, ফাঙ্গাস, হ্যাঁ ফাঙ্গাস। এই যে পড়ছিলা, মনে করে দেখো, মনে করে দেখো এইখানে যে পড়ছিলা তোমাদের মনে আছে? এই যে লাইন যে পড়ছিলা, কোনোভাবে এটা মিস করা যাবে না, এই এমসিকিউ কোনোভাবে মিস করা যাবে না। মূলের মাধ্যমে মিষ্টি আলু, দেহের খণ্ডায়নের মাধ্যমে স্পাইরোগেরা মিউকর। আর পাতা যখন মনে আসবে, পাতা, পাতা মনার সাথে সাথে মনে রাখবা এইটা হইল পাথরকুচি। পাথরকুচির প্রজনন পাতার সাহায্যে হয়। এমসিকিউ নমুনা দেখাচ্ছি। নিচের কোনটি রাইজোম? রাইজোম যখন আসবে, রাইজোম মানে হচ্ছে আদা, রাইজোম মানে আদা, রাইজোম আদা, রাইজোম আদা। কোন ধরনের রূপান্তরিত কাণ্ড? পেঁয়াজ, পেঁয়াজ রসুন কন্দ, পেঁয়াজ রসুন কন্দ, পেঁয়াজ রসুন কন্দ। এমসিকিউ যা বলতেছি সেরকম এমসিকিউ আসবে। রসুনে কোন ধরনের জনন ঘটে? কন্দ, পেঁয়াজ রসুন কন্দ, পেঁয়াজ রসুন কন্দ, হ্যাঁ মন থাকতে হবে। কোন উদ্ভিদ স্টোলনের সাহায্যে? এই যে স্টোলন মনে আছে, পুদিনা, পুদিনা স্টোলন কোথায় আছে? এই যে এখানে স্টোলন, এই জায়গাটায় তোমাদের সামনে ওপেন, এই যে পুদিনা, কচু পুদিনা। দেখো স্টোলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়, এভাবে স্টোলন উদ্ভিদের জননে সাহায্য করে। অ্যান্সার কি? কচু পুদিনা। তাহলে এই যে এখানে অপশনস পুদিনা, এখানে যদি কচু থাকতো তাহলে কচু অপশনস হতো, কচু, কচু পুদিনা। কচুর সায়েন্টিফিক নাম কলোকেশিয়া এসকুলেন্টা। আস্তে আস্তে তোমরা পড়বা। আদার সায়েন্টিফিক নাম জিঞ্জিভার অফিসিনালিস। রসুন অ্যালিয়াম সেপা, অ্যালিয়াম স্যাটিভাম। আর আলু হচ্ছে সোলানাম টিউবেরোসাম। আস্তে আস্তে এগুলোর সায়েন্টিফিক নাম পড়বে, এখন লাগবে না। তাইলে এবার যৌন জনন। তাহলে যৌন জননে আমার কি কি হচ্ছে? আমার যৌন জননে ঘটনাটা হচ্ছে আমাকে এখন ফুল পড়তে হবে। তো উদ্ভিদের রূপান্তরিত বিটপকে ফুল বলে। আমি যদি ফুলের সংজ্ঞায় যাই, ফুল এটাকে ইংলিশে আমরা ফ্লাওয়ার বলছি। তাহলে সপুষ্পক উদ্ভিদের, সপুষ্পক উদ্ভিদের, সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ, সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ যা রূপান্তরিত বিটপ হিসাবে কাজ করে, রূপান্তরিত বিটপ হিসাবে কাজ করে, রূপান্তরিত বিটপ হিসাবে কাজ করে, হ্যাঁ কাজ করে, রূপান্তরিত বিটপ হিসাবে কাজ করে, তাকে ফুল বলে। কেন বলছি আমি এই সংজ্ঞাটা? কারণ তোমাদের একটু মুখস্থ করা লাগবে সৃজনশীলের কয়ের জন্য। এবং এইটা মাথায় রাখতে হবে যে ফুলের মাধ্যমে যৌনজনন ঘটে। কিসের মাধ্যমে যৌনজনন ঘটে? ফুলের মাধ্যমে। এবং ফুলের মধ্যে যে স্তবকগুলো আছে তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ স্তবকটা হচ্ছে গর্ভাশয়। আর এই গর্ভাশয়টাই পরবর্তীতে ফলে পরিণত হবে, ডিম্বক বীজে পরিণত হবে। আস্তে আস্তে আসতেছি আমি। তাহলে যখন তুমি একটা ফুল পড়বা, ফুলকে পড়ার জন্য তোমার মাথায় থাকা লাগবে যে সপুষ্পক উদ্ভিদে ফুল থাকে। তো সপুষ্পক বলতে যে সকল উদ্ভিদের ফুল হয়। তাহলে ফুল কি? উদ্ভিদের প্রধান যৌন জননাঙ্গ। একটা উদ্ভিদের ফুলের মধ্যে স্যার কী কী জিনিস থাকে? একটা উদ্ভিদের ফুলের মধ্যে কী কী জিনিস থাকে দেখো। প্রথমে হচ্ছে
এই যে গর্ভাশয়, গর্ভাশয়টার পরে এই যে অংশটা আঁকালাম এটা হচ্ছে গর্ভদণ্ড, গর্ভদণ্ডের পরে এই যে স্ফীত অংশ এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়। তো এরপরে হচ্ছে যে ডিফারেন্ট একটা ইসে দিয়ে দিব, 1 2, ধরো আমি এগুলো হচ্ছে কল্পনার জগতে আঁকানো একটা ফুলকে চিন্তা করতেছি। এইটা হচ্ছে ধরো, এইটা হচ্ছে ধরো পুংকেশর, পুংকেশর, এটা পুংকেশর। এইবার এইবার ধরো এইটা হচ্ছে পাপড়ি, এইটা হচ্ছে পাপড়ি, পাপড়ি। এখন একটা ফুলের একদম নিচে যে জায়গাটা থাকে, যেটার উপরে ফুলটা ভর করে দাঁড়ায় থাকে, হ্যাঁ, এটা হচ্ছে ফুলের বৃন্ত, ফুলের বৃন্ত। এবং এই ফুলের মধ্যে সবুজ রঙের যে অংশটা এইভাবে আটকানো থাকবে এটার নাম হচ্ছে বৃতি, বৃতি। যদিও বৃতির উপরে সামটাইমস কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট উপবৃত্তিও দেখা যায়, উপবৃত্তি। তার মানে একটা ফুলকে যদি আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে গর্ভমুণ্ড। এটা কি বললাম আমি? এটা হচ্ছে গর্ভমুণ্ড, মাথা রেখো, গর্ভমুণ্ড। তো যখনই তুমি মুন্ড পড়বা এইটার নাম হইল মাথা। মুন্ড শব্দের মানে মাথা, মাথা, বুঝো। এরপর এই যে সোজা অংশটা এটার নাম হচ্ছে গর্ভদণ্ড। এগুলোর আবার ইংরেজি আছে, আস্তে আস্তে পড়বা, স্টাইল অ্যাপিক্যাল, হ্যাঁ। তারপরে একদম নিচে যেটা আছে এটার নাম হচ্ছে গর্ভাশয়। তাহলে এইটার নাম হচ্ছে গর্ভাশয়, এইটার ইংলিশ হচ্ছে ওভারি, ওভারি। তারপর এখানে যে মাথাটা আছে এটার নাম হচ্ছে পুংকেশর, পুংকেশর। তাহলে এইখানে যেটা আছে এটার নাম হচ্ছে পুংদণ্ড, পুংদণ্ড। তাহলে এইখানে এই যে মাথার উপরে এইখানে পরাগ রেণু থাকে, হ্যাঁ, কি রেণু? পরাগ রেণু, পরাগ রেণু, যেটা হচ্ছে পুংজনন কোষ। আর এই পরাগ রেণু থেকে সৃষ্টি হবে পুংজনন কোষ। এই পরাগ রেণু থেকে কি সৃষ্টি হবে? পুংজনন কোষ। ওকে। তারপরে এই জায়গাটার মধ্যে এইখানে থাকে হচ্ছে প্লাসেন্টা, প্লাসেন্টা মানে হচ্ছে অমরা। এই অমরার ভিতরে থাকে হচ্ছে ডিম্বক, এবং এইটার ভেতরে ডিম্বক অবস্থিত, ডিম্বক, এইটার ভেতরে ডিম্বক অবস্থিত। আস্তে আস্তে পড়বা তোমরা। এই ডিম্বকের ভিতরে ডিম্বাণু থাকে, ডিম্বাণুর আশেপাশে 3টা বা 2টা সাহায্যকারী নিউক্লিয়াস থাকে। তারপর এইটার ভিতরে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, এবং এইটার ওপরে 3টা প্রতিপাদ নিউক্লিয়াস থাকে। এটা তোমরা ক্লাস 9-এ উঠলে পড়বা। এইটা হচ্ছে একটা ডিম্বকের গঠন, এইটা হচ্ছে একটা ডিম্বক। এই ডিম্বক নিষেকের পরে বীজে পরিণত হবে, এই ডিম্বক নিষেকের পরে বীজে পরিণত হবে, এবং এই গর্ভাশয় নিষেকের পরে ফলে পরিণত হবে, যেটাকে আমরা ফ্রুট বলতেছি। তাহলে এটা একটা আদর্শ ফুল। এবং এখানে যে অংশগুলা বললাম কি কি অংশ বললাম? যে অংশগুলাকে বললাম এই অংশকে বলা হয় স্তবক, স্তবক, হোর্ল, WHORL, হোর্লস অফ দ্য ফ্লাওয়ার। 3টা ফ্লাওয়ার আছে, ক্যালিক্স, অ্যাপিক্যালিক্স। অ্যাকচুয়ালি মূলত হচ্ছে 3টা, আর সাহায্যকারী স্তবক হচ্ছে 2টা, বৃতি আর দল। তাহলে এই যে এখানে যেটা আছে এটাকে বলা হয় বৃতি, যেটাকে ইংলিশে বলা হয় ক্যালিক্স। আর এই যে উপরে যেটা আছে এইটার নাম হচ্ছে উপবৃতি, যেটাকে বলা হয় এপিক্যালিক্স, যেটাকে বলা হয় এপিক্যালিক্স। তাহলে এটা হচ্ছে উপবৃতি, এটা হচ্ছে বৃতি। আর যেটার উপরে দাঁড়ায় আছে ফুলটা, যেটার উপরে দাঁড়ায় আছে এইটাকে বলা হয় বৃন্ত, ইংলিশ হচ্ছে স্টক। তাহলে আমরা যখন পড়ব, লাল কালার যেটা দিছি এটার নাম হচ্ছে পাপড়ি, এইটার নাম পাপড়ি,
পাপড়িকে ভালোবেসে আমরা ডাকবো হচ্ছে পেটাল। এবং অনেকগুলা পাপড়ি যখন একসাথে হবে, অনেকগুলা পাপড়ি, সামেশন অফ পাপড়ি যখন একসাথে হবে, এটা সামেশন সাইন, তাহলে এটার নাম হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল, এটাকে ইংলিশে বলা হয় করলা। তাহলে অনেকগুলা পাপড়ি মিলে কি হয়? দল হয়। আর অনেকগুলা পুংকেশর মিলে পুংস্তবক হয়। তাহলে সামেশন অফ পুংকেশর ইকুয়াল টু পুংস্তবক। স্তবক। তো স্তবক শব্দটার মানে হচ্ছে অংশ বা দল, বা এটা হচ্ছে সামেশন। সামেশন, সামেশন। তো একটা ফুলের যে বেসিক কনসেপ্ট, এটা যদি আমি একটু মোটামুটি জানি, তাহলে আমার পক্ষে তো কোনো কিছু অ্যান্সার করার তো ডিফিকাল্ট হওয়ার কথা না। একটা ফুলের 5টা অংশ থাকে: পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ, বৃতি। পুষ্পাক্ষ যার উপরে ডিপেন্ড করে ফুলটা দাঁড়ায় থাকে। বৃতি, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। পুষ্পাক্ষ, দল, বৃতি, পুংস্তবক, স্ত্রীস্তবক। পুষ্পাক্ষ, দল, বৃতি, পুংস্তবক, স্ত্রীস্তবক। ফুলের আদর্শ ফুলের কয়টা অংশ? 5টা। এই 5টা অংশ যে ফুলটাতে থাকবে, সেই ফুলটা সম্পূর্ণ ফুল। ওই ফুলটা উভলিঙ্গ ফুল, কারণ এখানে পুংস্তবক স্ত্রীস্তবক দুইটাই আছে। তাহলে বৃতি সেন্সিটিভলি ইম্পর্ট্যান্ট। বৃতি, এটাকে ইংলিশে ক্যালিক্স বলে। আমি এমনভাবে কোর্সটা সাজাচ্ছি যেন বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন উভয় ব্যাচের জন্যই প্রয়োজনীয় হয়। তাহলে ফুলের বাইরে সবচেয়ে বাইরের স্তবক কোনটা? বৃতি। এটা এমসিকিউতে আসবে, এটা এমসিকিউতে আসবে। বৃতি সাধারণত সবুজ হয় এবং পুষ্পকলিকে রক্ষা করে। পুষ্পকলি, কলি মানে হচ্ছে ফুলকে বোঝাচ্ছে। বৃতি পুষ্পকলিকে রক্ষা করে, প্রোটেক্টিভ ফাংশন। আর কখনো বর্ণিল হলে তাকে পুষ্পবৃতি বলে। কেন বর্ণিল হবে? কারণ এই যে বর্ণিল, এই কালার, এটার নাম হচ্ছে কালারফুল। তাহলে বর্ণিল হচ্ছে কালারফুল। কেন কালারফুল হবে? কারণ ওর মধ্যে ক্রোমোপ্লাস্ট আছে। ক্রোমোপ্লাস্ট থাকে, ক্রোমোপ্লাস্ট থাকে, ক্রোমোপ্লাস্ট থাকে। এরপর দলমণ্ডল, করলা। কাকে নিয়ে দলমণ্ডল হচ্ছে? পাপড়িকে নিয়ে হচ্ছে। পাপড়ি, তার মানে এটা বৃতির ভেতরের অংশ, এটা বর্ণিল পাপড়ি দিয়ে গঠিত। এবং যেহেতু এটা কালারফুল, তাহলে পোকামাকড়কে আকৃষ্ট করে। আর পোকামাকড়কে আকৃষ্ট করলেই খেলা হয়ে যাবে পরাগায়ন। তার পরাগায়ন মানে হচ্ছে পরাগ রেণুর স্থানান্তর। পরাগায়ন মানেই হচ্ছে পরাগ রেণুর স্থানান্তর। আমি আমার স্লাইডে যা দিছি সব পড়বা, সব। আমার এই স্লাইডটাই তোমার বার্ষিক পরীক্ষার নোট, আমার এই স্লাইডই তোমার বৃত্তি পরীক্ষার নোট। আর আমি যখন বইটা দাগাবো, ওইখানে যে অংশগুলো দাগাচ্ছি এগুলো পড়ে যাবা। অ্যান্ড ইটস ইউর ডিউটি। আই এম হিয়ার টু হেল্প ইউ, বাট ইউ আর দ্য ওয়ান হু উইল হেল্প ইউর সেলফ ফার্স্ট। নো ওয়ান এলস ক্যান ডু দ্যাট। হ্যাঁ, পুংকেশর, এটা হচ্ছে পুরুষ ফুলের জননাঙ্গ। এটার কয়টা অংশ থাকে? পরাগধানী মাথায় থাকে, ওইটার ইংলিশ অ্যান্থার। এবং পরাগধানীতে কি থাকে? পরাগরেণু। একটু আগে বুঝাইছি, লিখেও দিচ্ছি মনে থাকার জন্য। আর পরাগ নালিকায় যেটা থাকে সেটা পরাগধানীকে ধরে রাখে। পরাগ নালী হচ্ছে যেটা ওই যে পুংদণ্ড, ফিলামেন্ট। গর্ভকেশর, ইংলিশ হচ্ছে গাইনেসিয়াম। গাইনেসিয়াম। তো ওই যে উপরে লেখা আছে পরাগরেণু থেকে পুংজনক উৎপন্ন হয়, আমি এটা আগেই বলছি। এটা ফুলের স্ত্রীজনন অংশ। কয়টা অংশ? 3টা। এটা জুনিয়র স্কলারশিপে আসবে, এটা বৃত্তি পরীক্ষায় আসবে, বৃত্তি পরীক্ষায় আসবে। যদিও আমি ভবিষ্যৎ জানি না, আমি আন্দাজ করে বলছি আর কি, ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। অনেকেই আবার বলে স্যার একটু ইংলিশটা বলেন, যেহেতু ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে তাদের জন্য। তাহলে স্যার এসে কিউতে কি আসবে? শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে কি আসবে? স্যার ফুলের বিভিন্ন স্তবকের কাজগুলো আসবে। আমার সাথে একবার পড়ো। বৃতি পুষ্পকলি রক্ষা করে, বৃতি পুষ্পকলি রক্ষা করে, বৃতি পুষ্পকলি রক্ষা করে। দলমণ্ডল পোকা আকৃষ্ট করে, পরাগায়ন নিশ্চিত করে। পুংকেশর পুং জননাঙ্গ, পরাগরেণু উৎপন্ন করে। গর্ভকেশর স্ত্রী জননাঙ্গ, ডিম্বাণু ধারণ করে। পুষ্পমঞ্জরি ইনফ্লোরেসেন্স, এটা ফুলের বিন্যাস ধারণ করে। ফুলের বিভিন্ন অংশের কাজ, এই পার্টটা তোমরা এসে কিউর জন্য পড়বা, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। আমি একটু স্পিড দিচ্ছি কেন? কারণ এটা বেসিক ক্লাস না,
এটা হইল লাস্ট মোমেন্টের ক্লাস, এই জন্য আমি একটু স্পিড দিচ্ছি। তোমরা যারা অ্যাকচুয়ালি বৃত্তি পরীক্ষার জন্য পড়তেছো তাদেরকে একটু স্পিড আপ করতে হবে, একটু জোরে পড়তে হবে, একটু তাড়াতাড়ি পড়তে হবে। এবং এমসিকিউ কেমন আসে এটা অলরেডি তোমরা জানো, আমার সাথে তোমরা একটু এটার সাথে একটু কোঅপারেট করবা। ফুলের সবচেয়ে বাইরের স্তবক অবশ্যই বৃতি, মনে থাকার কথা। ফুলের সবচেয়ে বাইরের স্তবক অবশ্যই বৃতি। হ্যাঁ, বৃতি। আরেকটা কথা, আমার যে স্লাইড, এই স্লাইডের যে পিডিএফ এটা দেখো ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া আছে এবং কমেন্টে পিন করা আছে। ফেসবুকে দেখো, ফেসবুকের কমেন্টে পিন করা আছে। ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো। প্রিন্ট করো না, প্রিন্ট করলে পুরোটা কালো আসবে, একদম ব্ল্যাকিশ হবে। লেখো, হ্যাঁ, প্র্যাকটিস শিটগুলো প্রিন্ট করো। এটা প্রিন্ট করলে পুরোটা ব্ল্যাকিশ আসবে, কালির অনেক অপচয় হবে। ডোন্ট ডু দ্যাট। ফুলের প্রতিটি অংশকে কি বলা হয়? ফুলের প্রতিটি অংশকে স্তবক বলে। ফুলের সবচেয়ে বাইরের স্তবককে কি বলে? ফুলের সবচেয়ে বাইরের স্তবক হচ্ছে বৃতি। একই প্রশ্ন দুইবার, দুই রকম ভাবে আসছে। কোন কোন বোর্ডে আসছে বলে দিচ্ছি। কোন ফুলে উপবৃতি থাকে? উপবৃতি, এটা জবা, এটা তোমরা জানো না, এটা একটু মাথায় রাখো। কোন ফুলে উপবৃতি থাকে? জবা, হ্যাঁ, জবা। হিবিস্কাস, জবার সাইন্টিফিক নাম তোমরা সামনে পাবা। হিবিস্কাস রোজা সাইনেনসিস, হিবিস্কাস রোজা সাইনেনসিস। নিচের কোনটি ফুলের অত্যাবশ্যকীয় অবস্থক? অবশ্যই পুংস্তবক। কারণ কি? জনন কোষ অত্যাবশ্যকীয় হবে কখন? এসেনশিয়াল হোয়ার্ল কখন হবে? যখন এখানে জনন কোষ উৎপন্ন হওয়ার খেলা থাকবে। জনন কোষ উৎপন্ন হইতে হবে। তো জনন কোষ উৎপন্ন যেখানে হবে সেটা হচ্ছে একটা স্ত্রীস্তবক আর একটা হচ্ছে পুংস্তবক। তাহলে জনন কোষ সৃষ্টি হওয়ার জন্য এখানে পুংস্তবক লাগবে, বাকি একটাও মানে অত্যাবশ্যকীয় না। কিন্তু যদি বৃতি দল বলতো তাহলে এই দুইটা হইতো সাহায্যকারী স্তবক, এই দুইটা হইতো সাহায্যকারী স্তবক। বুঝতে পারছি? আচ্ছা, এবার পুষ্পমঞ্জরি, এটাকে ইনফ্লোরেসেন্স বলে। মঞ্জরি শব্দের মানে হচ্ছে একসাথে অনেক। তো যখন একাধিক ফুল একটি ডাটা বা শাখায় সজ্জিত থাকে তখন তাকে পুষ্পমঞ্জরি বলে। কয় রকম? দুই রকম। সিম্পলি মনে রাখো, এখানে উচ্চারণটা একটু মনে রাখো। একটার নাম হচ্ছে রেসিমোস, একটার নাম রেসিমোস, আরেকটার নাম সাইমোস। রেসিমোস কি জিনিস? রেসিমোস হচ্ছে এটা বাড়তেই থাকবে, কখনো থামবে না। যেমন ধরো সূর্যমুখী, হ্যাঁ, এটা বাড়তে থাকে, লম্বা হইতে থাকে। কিন্তু জবা, এটার বৃদ্ধিটা সীমিত, যার ক্রমাগত বৃদ্ধি পায়। যেমন সূর্যমুখী, এইটার নাম হচ্ছে অসীম পুষ্পমঞ্জরি। আর যেটা হচ্ছে সীমিত, জবা এক জায়গায় হবে, বড় হবে না, এটা হচ্ছে সাইমোস। সামনে গিয়ে তোমরা এই ইংলিশ ওয়ার্ডটা পাবা। তাহলে স্যার পরাগায়নের কনসেপ্টটা কি? পরাগায়নে ফুল তো স্যার আপনি পড়াইলেন, তো পরাগায়ন ইংলিশ হচ্ছে পলিনেশন। পলিনেশন সংজ্ঞা কি হবে? যখন একটা ফুলের পরাগরেণু উড়ে এসে অথবা অন্য কোনো মাধ্যমে একই ফুলের স্ত্রী মানে গর্ভমুণ্ডে অথবা অন্য আরেকটা ফুলের গর্ভমুণ্ডে অথবা অন্য আরেকটা উদ্ভিদের গর্ভমুণ্ডে, কিন্তু একই প্রজাতি হইতে হবে, এটার নাম পরাগায়ন। তো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা পরাগায়ন মৌমাছি দিয়ে হইতে পারে, বাতাস দিয়ে হইতে পারে, অন্য কোনো প্রাণী দিয়ে হইতে পারে, পানি দিয়ে হইতে পারে। তখন এই যে যখন এটা হয় মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, হ্যাঁ, এটাকে কি বলা হয়? এখানে বলা হয় পরাগরেণুর স্থানান্তর। শব্দটা কি বলছি আমি? পরাগরেণুর স্থানান্তর। তাহলে স্থানান্তর যাকে দেওয়া হবে তার নাম হচ্ছে বাহক। এবং বায়োলজিতে বাহক মানে হচ্ছে ভেক্টর, মনে থাকবে। আর বায়োলজিতে পোষক মানে হচ্ছে হোস্ট। তাহলে একটা ফুলে যখন এই ফুল থেকে পরাগরেণু বাতাসের মাধ্যমে অথবা মৌমাছির মাধ্যমে একই গাছে আসলো, এইটার নাম স্বপরাগায়ন। তাহলে এখানে পরাগরেণুর স্থানান্তরটা দুই রকম হইতে পারে। কয় রকম? দুই রকম হইতে পারে পরাগরেণুর স্থানান্তরটা। এক, স্বপরাগায়ন, বুঝছো? স্বপরাগায়ন। আর এটা হচ্ছে
পরপরাগায়ন, পরপরাগায়ন, তাহলে এটা হচ্ছে সেলফ পলিনেশন, আর একটা হচ্ছে ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন আর একটা হচ্ছে ক্রস পলিনেশন। তো সেলফ পলিনেশনে কি হয়? সেলফ পলিনেশনে একই ফুলে অথবা একই গাছের দুইটা ফুলে। তাহলে যখন তুমি সেলফ পলিনেশনের কথা বলবা তখন তোমার মাথায় দুইটা শব্দ হবে, আয়দার একই ফুল অথবা অথবা একই গাছের দুইটা ফুল, একই গাছের দুইটা ফুল, এটার নাম স্বপরাগায়ন। কিন্তু যখন পরপরাগায়ন হবে তখন লাইনটা হচ্ছে একই প্রজাতির দুইটি ভিন্ন উদ্ভিদের ফুলে। তার মানে মনে করো যে তোমার ঘরে একটা ফুল আছে, সেই ফুলের পরাগায়ন তোমার বন্ধুর বাসার ফুলের পরাগায়নে গেছে, এটার নাম পরপরাগায়ন। কিন্তু তোমার ঘরের যেই একটা গাছ, সেই একটা গাছে যদি একাধিক ফুল থাকে, এই ফুলের পরাগায়ন ওই ফুলে গেলে এটা স্বপরাগায়ন হবে। সিম্পল না? অনেক সহজ, পড়ালেখা সহজ, এটাকে একটু ভালোবেসে করতে পারাটাই হচ্ছে খেলা, তাহলে সবাই পারে যেত। পরাগায়নের প্রকারভেদ একটু আগে কি বললাম? একটা স্বপরাগায়ন, পরপরাগায়ন। খুব খেয়াল করো, খুব খেয়াল। জীবনে কোনোদিন এটা ভোলা যাবে না। এই যে সরিষা কুমড়া মূলো, সরিষা কুমড়া মূলো, মূলো মানে মূলা, সরিষা কুমড়া মূলা, সরিষা কুমড়া মূলা, ডোন্ট ফরগেট। আর শিমুল আর গেদে, এটা অ্যাকচুয়ালি একটু অন্যরকম একটা এক্সাম্পল। তুমি একটু বইয়ের মধ্যে যাও, তোমাকে একটু দেখাই, তাহলে তোমার কাছে বইটা ইজি মনে হবে। অনেক অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট। আমি একটু বলে দিই কি কি ইম্পর্টেন্ট। তাকাও তোমরা, ফুলের সবচেয়ে বাইরের স্তবককে বৃতি বলে। পরীক্ষায় এটা আসবে। এরা সাধারণত সবুজ রঙের হয়, সবুজ রং। আচ্ছা, বৃতির এক একটা খণ্ডকে কি বলে? বৃত্তাংশ বলে। দাগাও, যে লাইনগুলো দাগাচ্ছি দাগাও। দলমণ্ডল, এটা যে মানে তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। কোনটা? দলমণ্ডল। এটা এমসিকিউতে আসবে। পাপড়ি যদি যুক্ত থাকে, যুক্ত পাপড়ি, এটা হচ্ছে ধুতুরা। পৃথক পাপড়ি, জবা, এটা এমসিকিউতে আসবে। আচ্ছা, পুংস্তবকের ক্ষেত্রে এটা অবশ্যই ফুলের তৃতীয় স্তবক। ফুলের তৃতীয় স্তবক পুংকেশর, আর ফুলের চতুর্থ স্তবক স্ত্রীস্তবক। বুঝাতে পারলাম? আচ্ছা, এবার আসি, নিচের দিকে আসো, নিচের দিকে আসো। এই যে স্বপরাগায়ন, যখন তুমি স্বপরাগায়নের কথা মনে রাখবা, সরিষা কুমড়া ধুতরা, তোমরা এইটা মনে রেখো, সরিষা কুমড়া ধুতরা, ডোন্ট ফরগেট, সরিষা কুমড়া ধুতরা। আরেকটা হচ্ছে শিমুল পেঁপে, কি পরাগায়ন? পরপরাগায়ন। সরিষা কুমড়া ধুতরা, সরিষা কুমড়া ধুতরা স্বপরাগায়ন, শিমুল পেঁপে পরপরাগায়ন। আচ্ছা, পরাগায়নের মাধ্যম আছে না, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, যে একটা বাহকের মাধ্যমে এটা যাবে। তো যখনই পরাগায়ন বাহকের মাধ্যমে যাবে, তখনই আমরা এটাকে মাধ্যম যখন বলি, মাধ্যম যখন বলি তখন এটাকে ভেক্টর বলা হয়। ডেঞ্জারাস ইম্পর্টেন্ট। তো কিছু পতঙ্গ পরাগী ফুল আছে, এটা হচ্ছে জবা, কুমড়া, সরিষা। জবা, কুমড়া, সরিষা, পতঙ্গ পরাগী। মুখস্থ করো, জবা, কুমড়া, সরিষা, জবা, কুমড়া, সরিষা। ধান, বায়ুপরাগী, ধান, বায়ুপরাগী, ধান, বায়ুপরাগী। আবারও বলো, ধান, বায়ুপরাগী। পাতা শেওলা, পানি পরাগী। কদম, শিমুল, কচু, প্রাণী পরাগী। ডোন্ট ফরগেট, কদম, শিমুল, কচু, কোষিক প্রাণী, হ্যাঁ, প্রাকশিক প্রাণী, প্রাণী, কদম, শিমুল, কচু। তুমি যেভাবে মনে রাখতে পারো, কিন্তু বায়ুপরাগী ধান এটা মনে রাখতে হবে। তার মানে বাতাসের মাধ্যমে যদি ওকে পরিবাহিত হইতে হয়, বাতাসের মাধ্যমে যদি ওকে ছড়াইতে হয়, তাহলে ইট শুড বি লাইটার, এটাকে হালকা হইতে হবে। আর যদি প্রাণীর মাধ্যমে ছড়াইতে হয়, তাইলে ওকে আকর্ষণীয় হইতে হবে, কারণ প্রাণীকে আকর্ষণীয় হইতে হবে। পতঙ্গের ক্ষেত্রেও এটা, পতঙ্গের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পতঙ্গ পরাগের ক্ষেত্রে আকর্ষণীয়টা ইম্পর্টেন্ট, আকর্ষণীয় হইতে হবে।
এখন স্যার এখানে ইম্পর্টেন্ট কি কি আমি একটু বই থেকে দাগায় দিচ্ছি। দেখো, পরাগায়নের মাধ্যমে, হ্যাঁ, প্রথম লাইন, হ্যাঁ, প্রথম লাইন, এই যে দেখো এখানে পরাগায়নের মাধ্যমে যা আছে ফুল, আচ্ছা ঠিক আছে, এই যে দেখো পতঙ্গ পরাগী, এই জায়গাটায় তোমরা একটু দাগাও, হ্যাঁ, এই জায়গাটা দাগাও। পতঙ্গ পরাগী, ফুল বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত, 100% পরীক্ষা আসবে। পরাগরেণু গর্ভমুণ্ড এবং আঠালো, যেহেতু এটা পতঙ্গ পরাগী তাহলে পতঙ্গকে আঠালো হইতে হবে, মানে মানে পরাগরেণুকে যেন পতঙ্গের পায়ে লেগে যায়। কারা কারা? জবা, কুমড়া, সরিষা, কোনোদিন ভুল করা যাবে না। বায়ু পরাগী ফুলের মধ্যে এটা ফুল বর্ণগন্ধ মধুগ্রন্থিহীন, কারণ এটা বায়ুর মাধ্যমে ছড়াবে, তার মানে পরাগরেণু হালকা হইতে হবে এবং আকারে ক্ষুদ্র হইতে হবে। এটার একমাত্র এক্সাম্পল হচ্ছে ধান, তোমার বইয়ে। পানি পরাগীর মধ্যে এটা ক্ষুদ্র, হালকা, অসংখ্য হইতে পারে, এক্সাম্পল পাতা শেওলা, মিস করা যাবে না। আর প্রাণী পরাগী ফুলের মধ্যে এটা মোটামুটি বড় ধরনের হয়, এমসিকিউতে আসবে আসবে আসবে, এবং এক্সাম্পল হচ্ছে কদম, শিমুল, কচু। তুমি যেভাবে মনে রাখতে পারো, কিন্তু এগুলোই পরীক্ষায় আসবে। এখন তুমি দেখো এমসিকিউ কিভাবে আসতে পারে, এমসিকিউ কিভাবে আসতে পারে। এই এমসিকিউগুলো এরকমভাবে বোর্ডে আসছে, বায়ুপরাগী ফুলের অভিযোজন ঘটে। তো বায়ুপরাগী মানে একদম ক্লিয়ার, আমি জানি এটা ধান হবে। কোনটি বায়ুপরাগী ফুল? সেম কোয়েশ্চেন, সেম অ্যান্সার। কোন ফুল আকারে বড় এবং আকর্ষণীয়? আকর্ষণীয়, যখন আকর্ষণের কথা বলবে পতঙ্গ পরাগী ফুল হবে। তো পতঙ্গ পরাগী ফুলের এক্সাম্পল এই যে দেখো, কোন ফুল বড় এবং আকর্ষণীয়? দেখো এখানে একটা অপশন আছে, এই যে বড় এবং আকর্ষণীয়, তাহলে অ্যান্সার হচ্ছে জবা, জবা, কুমড়া, সরিষা, জবা, কুমড়া, সরিষা। তাহলে এখানে কি আছে? জবা, সরিষা, দুইটাই হয়, দুইটাই হয়, দুইটাই। তারপর নিচের কোনটি ফুলের অত্যাবশ্যক স্তবক? অবশ্যই পুংস্তবক। আরেকবার আসছে এই প্রশ্নটা। প্রাণী পরাগী ফুল কোনটা? প্রাণী, প্রাকশিক, প্রাকশিক, প্রাণী, প্রাণী, প্রাকশিক। হ্যাঁ, কদম, শিমুল, কচু, কদম, শিমুল, কচু, কদম, কদম, শিমুল, শিমুল, কচু, কদম, শিমুল, কচু, কদম, শিমুল, কচু, প্রাকশিক। এবার হলো, তো তুমি পরাগরেণু উৎপন্ন হয়েছে, এটা তো স্যার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এটা নিষিক্ত হইতে হবে। এই ঘটনা হচ্ছে যখন ফুলের পরাগরেণুতে পরাগরেণু স্থানান্তরিত হয়। আমি যে গর্ভমুণ্ডটা আঁকাইছি মনে আছে? এই যে গর্ভমুণ্ডটা যে আঁকাইলাম, হ্যাঁ, এগুলো তোমরা সামনে বিস্তারিত পড়বে, এখানে খুব একটা বিস্তারিত নাই, আমি এখন বিস্তারিততে যাচ্ছি না। লাস্ট মোমেন্ট প্রিপারেশন একটা স্পিড দিচ্ছি, যেন মোটামুটি একটা কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে তুমি আমার সাথে স্পিডে যাইতে পারো। এই ভিডিওগুলো বা এই অধ্যায়ের উপরে আমি আবার ভিডিও দিব, একটু ডিটেইল আর একটু লম্বা করব ভিডিওগুলো, তখন 2 ঘন্টার হয়ে যাবে। তো যখন পরাগরেণু, এই যে মনে আছে এইখানে হচ্ছে এই হইল মানে পুংকেশর, তো এখান থেকে পরাগরেণু উইরা আইসা এখানে বসবে। তো এই পরাগরেণুটা যখন এখানে আসে, তখন এই পরাগরেণুটা আস্তে 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 একটা নালী সৃষ্টি করতে 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 এই নালী সৃষ্টি করতে করতে আইসা এই পরাগরেণু আস্তে আস্তে যখন নালী সৃষ্টি করতে থাকে, তখন পুংজনন কোষ হয়ে এই জায়গার মধ্যে যে ডিম্বকটা আছে, এইখানে যে ডিম্বকটা আছে, এই ডিম্বকের মধ্যে যে ডিম্বাণুটা আছে, ডিম্বাণুটা, এই ডিম্বাণুর মধ্যে আইসা এই দুষ্ট কোকিল, এই যে এই যে দুষ্ট কোকিল, এটা এই যে এটা বলি, এই যে এটা, এই যে এটা, এই যে এখানে যা আসছে, এই যে এটা এখান থেকে এখানে যা আসছে আইসা, ও এটার ভিতর দিয়ে, এটাকে একটু এখানে রাখি, এটাকে একটু এখানে নেই। আচ্ছা, এখন এটাই তো ছিল, হ্যাঁ, এটা এইভাবে ছিল। তখন ও এখান দিয়ে আইসা টুকটুক করে 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 এই নালীর মাধ্যমে আইসা এই ডিম্বকের ভিতরে এসে এখানে নিষিক্ত হয়। তার মানে ডিম্বকের ভিতরে, ডিম্বকের ভেতরে, এই যে এখানে, এটা তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে,
এটা হচ্ছে ডিম্বক, হ্যাঁ এটা হচ্ছে ডিম্বক, খেয়াল করে আমার কথা, এইটা হইল ডিম্বক। তো ডিম্বকের ভিতরে কি আছে? ডিম্বাণু। তাহলে এই যে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড মানে কি বলছিলাম যেন মনে আছে? গর্ভের মাথা। গর্ভমুণ্ড মানে গর্ভের মাথা। এখানে হচ্ছে পরাগরেণু, যেটাকে পোলেন গ্রেইন বলা হয়। পোলেন গ্রেইন, পোলেন গ্রেইন বলে। এই পোলেন গ্রেইন টুকটুক করে এখানে যখন আসে, এটা এই রাস্তা দিয়ে এসে 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 এখানে এসে পুংগেমেট হয়, এবং এই পুংগেমেট হওয়ার পরে এটা এসে টুক করে এই শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে মিলন হবে। এবং এখানে অ্যাকচুয়ালি দুইটা শুক্রাণু থাকে, শুক্রাণু দুইটা থাকে, একটা ডিম্বাণুর সাথে মিলবে আর একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলবে। এখানে একটু মাথায় রাখো এই জায়গায়, এই যে এইটা হচ্ছে ডিম্বাণু আর এই দুইটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। তো তোমরা সামনে গেলে পড়তে পারবা, এইখানে এসে একটা শুক্রাণু যুক্ত হয় আর এখানে এসে আরেকটা শুক্রাণু যুক্ত হয়। তাহলে এখানে দুইবার নিষেক হয়, এবং এই দুইবার নিষেক যে হয়, কয়বার নিষেক হয়? দুইবার। তাইলে এইটার নাম হচ্ছে দ্বিনিষেক, ডাবল ফার্টিলাইজেশন। এটার নাম হচ্ছে নিষিক্তকরণ প্রক্রিয়া। শর্ট করে বললাম, এখানে তার বিশাল কথা আছে। এখন এই নিষিক্তকরণের পর, এই নিষেকের পর দুইটা জিনিস মনে রাখতেই হবে, দুইটা জিনিস। ওই যে ডিম্বক, নিষিক্তকরণের পরে ডিম্বক, কি নাম? ডিম্বক কিসে পরিণত হবে? বীজে। আর গর্ভাশয় কিসে পরিণত হবে? ফলে। গর্ভাশয় কিসে পরিণত হবে? ফলে। আর ডিম্বক কিসে পরিণত হবে? বীজে। এবং ফুল থেকে ক্রমাগতভাবে এই ফলের সৃষ্টি হবে, এবং ফলের তখন প্রকারভেদ চলে আসবে। সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল, প্রকৃত ফল, অপ্রকৃত ফল। যদি গর্ভাশয় থেকে ফলের সৃষ্টি হয় তাহলে এইটার নাম হচ্ছে প্রকৃত ফল, কিন্তু গর্ভাশয় ছাড়া যদি অন্য কোনো অংশ থেকে ফলের সৃষ্টি হয় তাহলে তার নাম অপ্রকৃত ফল। বুঝাতে পারছি? তাহলে এই যে ফলের যে একটা এক্সাম্পল এখানে আছে, ঠান্ডা মাথায় তাকায় দেখো, হ্যাঁ একটা হচ্ছে সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। এক্সাম্পল কখনো বলা যাবে না, তোমাদের বৃত্তি পরীক্ষা এটা আসবে। এটার এক্সাম্পল আম, কাঁঠাল, সরল ফল। আম, কাঁঠাল, সরল ফল। আম, কাঁঠাল, সরল ফল। চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা, গুচ্ছ ফল। চম্পা, নয়নতারা, আতা, আকন্দ, শরীফা। চম্পা, নয়নতারা, আতা, আকন্দ, শরীফা, গুচ্ছ ফল। যৌগিক ফল জীবনে ভুলবা না, আনারস আর কাঁঠাল। এটা মুখস্থ রাখা লাগবে এবং তোমরা পারবা। তো এখন যখন ফলের এক্সাম্পল আসবে, কুমড়া, জবা কুমড়া, সরিষা। এখন জবা কুমড়া, সরিষা, এই ফুলটা কোথায় পড়ছো? কুমড়া শব্দটা কোথায় পড়ছো? এই যে ফুল, কুমড়া ফুল, হ্যাঁ এই যে দেখো এখানে একটা দেখো লাইন আছে, এই যে কুমড়া, তাই না? তো কুমড়া তো কি ফুল? পতঙ্গ পরাগী। তো পতঙ্গ পরাগী ফুলের ফুল বড় হয়, রঙিন হয়, মধুগ্রন্থি যুক্ত হয়। তার মানে পতঙ্গ আকৃষ্ট হবে কেন? পতঙ্গ পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো হবে এবং এরা সুগন্ধযুক্ত হবে। তাহলে স্যার এখানে কি কি হয়? তার মানে ফুল বড়, মধুগ্রন্থিযুক্ত, এটা ঠিক আছে? এটা ঠিক আছে? এই লাইন ঠিক আছে? পারফেক্ট। ফুলের পরাগরেণু, গর্ভমুণ্ড আঠালো, এইটাও ঠিক আছে। ফুল রঙিন এবং সুগন্ধযুক্ত, এইটাও ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার 1, 2, 3। এখন রঙিন সুগন্ধযুক্ত কথা আছে, এই যে রঙিন আছে, তার মানে অপশনে তিনটাই রাইট। পরীক্ষা এরকম প্রশ্ন আসবে। নিষিক্তকরণের পর কোনটি ফলে পরিণত হয়? অবশ্যই গর্ভাশয় ফলে পরিণত হবে, অবশ্যই এই ডিম্বক বীজে পরিণত হবে, বীজে পরিণত হবে। কোনটি গুচ্ছ ফল? একটু আগে পড়লাম গুচ্ছ ফল। এবার তোমরা একটু বইয়ের মধ্যে দাগাও কি কি পড়া লাগবে। নিষিক্তকরণের ফলে, হ্যাঁ নিষিক্তকরণের ফলে, এই যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা না, এই ফিগারটা আমি এখন আঁকাইলাম না, এইটা মাস্ট ড্র ফিগার। তোমরা এই ছবিটা আঁকাবা, এইটা মাস্ট ড্র ফিগার আঁকাবাই। সিকিউর এটা ঘতে আসবে, এটা সিকিউর ঘতে আসবে। আচ্ছা,
এবার আমি একটু এমসিকিউর দিকে তাকাচ্ছি। দেখো সরল ফল কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট সেটা আমি একটু দাগাচ্ছি। সরল ফল, হ্যাঁ, মনোযোগ দিয়ে একটু দেখো, মনোযোগ দিয়ে একটু দেখো। সরল ফল ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে, লেখাগুলো একটু যখন আমি জুম ইন করতেছি ও তখন একটু মানে ফেটে যাচ্ছে, তাই না? বইয়ের মধ্যে একটু ফেটে যাচ্ছে। আচ্ছা, এটারে একটু ঠিক করি। তারা আমি যে দাগাইছিলাম না, এই দাগানোগুলা কিন্তু আছে। আচ্ছা, এই যে সরল ফল, এই সরল ফলের মধ্যে লাইন যেটা মাথায় রাখবা, ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে ফলের উৎপত্তি হয়। তাহলে একটা গর্ভাশয় থেকে হয়। কারা কারা? আম। আম এটার আবার রসালো আছে, নিরস আছে। নিরসগুলো ফাইটা যায়। কি কি? শিম, ঢেঁড়স, সরিষা। এটা তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে। শিম, ঢেঁড়স, সরিষা। শিম, ঢেঁড়স, সরিষা। গুচ্ছফল কোনো দিন ভোলা যাবে না। গুচ্ছফল চম্পা, নয়নতারা, আতা, আকন্দ, শরীফা। চম্পা, নয়নতারা, আতা, আকন্দ, শরীফা। চম্পা, নয়নতারা, আতা, আকন্দ, সরিষা। আচ্ছা, এইবার আসি পরেরটা। যৌগিক ফল মঞ্জুরির সম্পূর্ণ অংশ একটা ফল হয়, তাহলে এটার নাম কি? আনারস, কাঁঠাল। আনারস, কাঁঠাল। ঠিক এই যে যেইভাবে আমি বললাম এইটাই পরীক্ষায় আসবে, এভাবে আসবে। এবং এই যে ফলের উৎপত্তি, এটা তোমাদের সিকিউ ঘ 100%। আল্লাহ ভবিষ্যৎ ভালো জানে, আমি জানি না, বলে দিলাম। তাকায় দেখো, তার মানে কোনটা গুচ্ছফল? তো একটু আগে আমরা এখানে গুচ্ছফলের মধ্যে কি কি পড়ছি? চম্পা, নয়নতারা, আতা, আকন্দ, শরীফা। চম্পা, নয়নতারা, আতা, আকন্দ, শরীফা। চম্পা, নয়নতারা, আতা, আকন্দ, সরিষা। তার মানে চম্পা, নয়নতারা, আতা, আকন্দ, সরিষা। কোনটির ক্ষেত্রে মঞ্জুরির সম্পূর্ণ অংশ? দেখো তুমি লাইনটা, মঞ্জুরির সম্পূর্ণ অংশ। তো মঞ্জুরির সম্পূর্ণ অংশ, তাহলে এই লাইনটা আমি একটু আগে এখানে পড়ছি না, এই অংশটা। তাহলে অ্যান্সার কি? আনারস আর কাঁঠাল। ভুল করা যাবে? যাবে না। আমি তোমাদেরকে আমি মুখস্থ করে দেখাই নাই, কোত্থেকে পড়তেছি বা পড়াচ্ছি সেটা দেখানো আছে। যৌগিক ফলের উদাহরণ কোনটা, কোথায় পড়ছি, আবার মনে করো। যৌগিক ফলের উদাহরণ আনারস, কাঁঠাল। আনারস, কাঁঠাল। নয়নতারা, আতা, আকন্দ, গুচ্ছফল। সরল ফল আম, জাম, কাঁঠাল। যৌগিক ফল আনারস, কাঁঠাল। যৌগিক ফল আনারস, কাঁঠাল। এটা আম, জাম, কাঁঠাল হবে না, প্রথমটা আম, জাম হবে। এবার বীজের গঠন। তো অঙ্কুরোদ্গম হইল। অঙ্কুরোদ্গমের পরে যখন বীজের গঠন হবে, অর্থাৎ বীজ যখন তৈরি হবে, যখন এটা আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন এটা চেহারাটা একটু দেখাই তোমাদের। চেহারাটা হইলে এমন হয়, এই যে এমন হয়, পরীক্ষায় আসবে এটা। তো যখন বীজের বীজপত্র আস্তে আস্তে তৈরি হতে থাকে, তখন এই নিচের যে বৃদ্ধিটা হয় আর উপরের যে বৃদ্ধিটা হয়, তো এটা উপরের দিকেও বাড়বে, আরেকটা হচ্ছে এটা নিচের দিকেও বাড়বে। অলওয়েজ মাথায় রাখবা, নিচের দিকে যেটা বাড়ে এইটার নাম ভ্রূণমূল। কি বলছি? ভ্রূণমূল। আর এইখানে যেটা বাড়ে এইটার নাম ভ্রূণমুকুল। মুকুল শব্দটা উপরের দিকে, মূল শব্দটা নিচের দিকে। এবং যখন এই যে দুইটা বীজপত্র হয়েছে, তাই না, তাহলে মুকুল কোথায় উঠবে? মুকুল উপরের দিকে উঠবে। ভ্রূণমুকুল উপরের দিকে, আর ভ্রূণমূল কোন দিকে? নিচের দিকে হবে। তো এখন যে মাটি তো মাটিতে মাটি ভেদ করে, মানে একটা হচ্ছে যে বীজপত্র নিচে এবং মাটি ভেদ করে যদি ভ্রূণমুকুল উপরের দিকে ওঠে, তাহলে এটার নাম হচ্ছে মৃৎগত অঙ্কুরোদ্গম। একটু পরে পড়াবো। আর যদি শিকড় নিচে থাকে, এটা উপরের দিকে ওঠে এবং বীজপত্র মাটি ভেদ করে উপরে ওঠে, তাহলে এটার নাম মৃৎভেদী। তাহলে এখানে কাহিনীটা হচ্ছে এক মৃৎগত, তুমি এখানে দয়ের জায়গায় খণ্ডত দিতে পারো, আর এটা হচ্ছে মৃৎভেদী, এখানেও দয়ের জায়গায় খণ্ডত দিতে পারো। এটা হচ্ছে অঙ্কুরোদ্গম। আর যখন বীজটা হইতে থাকে, তখন বীজের দুই পাশে এই যে বীজপত্র হচ্ছে,
বীজপত্র একটা থাকলে এক বীজপত্রী, দুটো থাকলে দ্বিবীজপত্রী। এই যে বীজপত্রী, বীজপত্রীর বাইরে একটা আবরণ থাকে, এইটার নাম হচ্ছে টেস্টা। এটা তোমাদের এমসিকিউতে আসবে এবং বইও লেখা আছে। আমি একটু দেখাই দিচ্ছি। একটু বইটা বাইর করো। এই যে বইটা বাইর করো, দেখো এখানে একটা মজার জিনিস আছে। সেটা হচ্ছে ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, বীজপত্র একত্রে এটাকে কি বলে? ভ্রূণ বলা হয়। এবং এই যে বীজত্বক কয় স্তর বিশিষ্ট? 2 স্তর। এটা বৃত্তি পরীক্ষায় আসবে। বাইরের স্তরের নাম হচ্ছে টেস্টা, ভেতরের স্তরের নাম হচ্ছে টেগমেন। এই দুইটা লাইন দাগাও, টেস্টা আর টেগমেন। তো অঙ্কুরোদ্গম মানে শিশু উদ্ভিদ উৎপন্ন হবে, মানে আস্তে আস্তে বড় হবে। তো বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। তো ভ্রূণকাণ্ড মাটির উপরেই তো উঠবে, কারণ ওর উপরে উঠা কাণ্ড গঠন করতে হবে, ফুল ফল গঠন করতে হবে। তো যখন এটা বীজপত্র মাটির ভেতরে থাকবে তখন তাকে কি বলে? মৃৎগত অঙ্কুরোদ্গম। ছোলা ধান, এটা একটু মাথা রাখবা। ছোলা ধান আর বীজপত্র সহ যখন মাটির নিচে থাকবে তখন এটা হচ্ছে মৃৎগত। তাহলে একটি ছোলা বীজের বিভিন্ন অংশ, মানে বীজের যদি বিভিন্ন অংশ দেখি, তাহলে এই যে বীজের যে ত্বক, হ্যাঁ, বাইরের যে ত্বক, একটা ভেতরের ত্বক আছে, দুইটা ত্বক আছে, তাই না? এটা নাম হচ্ছে বীজত্বক এবং এটা হচ্ছে রন্ধ্র। হ্যাঁ, বায়োলজিতে যখনই আমি রন্ধ্র শব্দটা শিখবো বা জানবো, এইটার নাম হচ্ছে ছিদ্র। রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। আচ্ছা, তাহলে এখন এই যে বীজপত্র কয়টা? 2টা। এখন এই যে উপরের দিকে তোমাদের বইয়ের মধ্যে দেখো লেখা আছে ভ্রূণকাণ্ড, তাহলে কাণ্ডটা কোন দিকে উঠতে থাকবে? উপরের দিকে। আর নিচের দিকে যেটা, এটার নাম হচ্ছে মূল। তাহলে এই যে ভ্রূণমূল, এই ভ্রূণমূলটা হলো কোন দিকে? নিচের দিকে। আর ভ্রূণকাণ্ড এটা কোন দিকে উঠবে? উপরের দিকে। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে ভ্রূণমূল, যেটা নিচের দিকে যাবে, আর কাণ্ড উপরের দিকে যাবে। এখন প্রশ্ন হলো, স্যার তাহলে স্যার এটা তো আমি বুঝলাম, ফাইন, বুঝলাম স্যার। এখন কাহিনীটা হচ্ছে এই জায়গাটার মধ্যে পত্রাধিকাণ্ড, যেটা মানে ভ্রূণকাণ্ডের নিচের অংশটার নাম কি? পত্রাধিকাণ্ড। আর ভ্রূণমূলের উপরের অংশ, তাহলে কাণ্ডের নিচের অংশের নাম এপিকটাইল, এটা পরীক্ষায় আসবে। আর ভ্রূণমূলের উপরের অংশের নাম হচ্ছে বীজপত্রাবকাণ্ড, এটাও পরীক্ষায় আসবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা জানো, বাইরের অংশকে কি বলছি আমি? টেস্টা। ভিতরের অংশকে কি বলছি? টেগমেন। এটা বৃত্তি পরীক্ষার একটা কমন কোয়েশ্চেন। টেস্টা, টেগমেন। আউটসাইড টেস্টা, ইনসাইড টেগমেন। আউটসাইড টেস্টা, ইনসাইড টেগমেন। এইবার আসি একটু নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে এইটা হচ্ছে অঙ্কুরোদ্গমের প্রকারভেদ। তাহলে অঙ্কুরোদ্গমের প্রকারভেদের মধ্যে দেখো, এটা কি? মৃৎগত। তো মৃৎগত এই শব্দটার মানে হচ্ছে যেটা নিচের দিকে। তুমি দেখো এখানে কিন্তু এই যে নিচের দিকে যে, 1 মিনিট, এইটা এই ফাইলটা, এই যে মৃৎগত মানে মাটির নিচে, এখনো কিন্তু এই যে উপরের দিকে ওঠে নাই। তুমি খেয়াল করে দেখো এখানে ফিগারটা, এই যে ভ্রূণমূল তো নিচের দিকে যাচ্ছে। এই যে দেখো বীজপত্র, এই বীজপত্রটা মাটির লেয়ারকে মানে ভেদ করে উপরে ওঠে নাই। তো যেহেতু উপরে ওঠে নাই, তো বীজপত্রাবকাণ্ড তো নিচের দিকে, বীজপত্রাধিকাণ্ড উপরের দিকে যাচ্ছে, এবং এইটার নাম হচ্ছে ভ্রূণমুকুলের বৃদ্ধি। ভ্রূণমুকুলের বৃদ্ধি। তাহলে এই যে বীজ মানে বীজপত্র, এটা কোথায় আছে? মাটির নিচে। তো বীজপত্র যদি মাটির নিচে হয় বা মাটির নিচে থাকে, তাহলে এটা হচ্ছে মৃৎগত, মাটির নিচে। আর যদি ও উপরের দিকে উঠে আসে, অর্থাৎ বীজপত্র যদি উপরে উঠে আসে মাটি ভেদ করে, তাহলে এটার নাম হচ্ছে মৃৎভেদী। তাহলে এইটার নাম হচ্ছে মাটিভেদী। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এটা হলো অঙ্কুরোদ্গমের প্রকারভেদ। এইবার নিচে দেখো এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলোকে একটু অন্তর দিয়ে ফিল করতে হবে। অন্তর দিয়ে তোমরা ফিল করতে পারো কিনা দেখো। তাহলে আমরা শুরুতে অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল প্রজনন আগের থেকে পড়ছি। প্রজননের আরেক নাম জনন। পরাগরেণু, পোলেন গ্রেইন। পোলেন গ্রেইন, এটা কোথায় থাকতেছে? পোলেন গ্রেইন
এটা থাকতেছে হচ্ছে পুংকেশরে অর্থাৎ পুংস্তবকের উপরে। তাহলে এইটা হচ্ছে পোলেন গ্রেইন। তারপর নিচে দেখো টিউবার হচ্ছে আলু, রাইজোম আদা, কন্দ পেঁয়াজ রসুন, বুলবিল, গ্যামেট মানে কি? এই গ্যামেটের বাংলা হচ্ছে জনন কোষ। গ্যামেটের বাংলা কি? জনন কোষ। এবং জনন কোষ কয় ধরনের? 2 ধরনের, পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ। পুং এবং স্ত্রী জনন কোষ। পত্রাধিকাণ্ড, পত্রাবকাণ্ড হচ্ছে নিচে, পত্রাধিকাণ্ড হচ্ছে উপরে। আর এই যেখানে একটা শব্দ আছে টেগমেন আর টেস্টা, এই শব্দ দুটো হচ্ছে বীজপত্রের আবরণ। তাহলে বাইরেরটা হচ্ছে টেস্টা, ভিতরেরটা টেগমেন। আউটসাইড টেস্টা, ইনসাইড টেগমেন। আউটসাইড টেস্টা, ইনসাইড টেগমেন। আউটসাইড টেস্টা, ইনসাইড টেগমেন। বুঝাতে পারলাম? তো এই জায়গাটাতে একটু ফোকাস করবো আমরা এখানে। আর এখানে যে শব্দগুলো আছে এই অধ্যায়ের শেষের দিকে আমরা কি কি শিখলাম? প্রজনন 2 ধরনের আমরা জানি। উন্নত উদ্ভিদের জননাঙ্গের নাম কি? ফুল, এটাও জানি। একটা আদর্শ ফুলের কয়টা অংশ, এটাও জানি। ফল কয় প্রকার? 3 প্রকার, সরল, গুচ্ছ, যৌগিক। আর অঙ্কুরোদ্গম কয় ধরনের? 2 ধরনের, মৃৎগত, মৃৎভেদী। এইবার দেখো পরীক্ষায় যখন প্রশ্ন আসবে কেমনে? অঙ্কুরোদ্গমের ইংরেজি কি? জার্মিনেশন। তো জার্মিনেশনের সংজ্ঞা কি? বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া। বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া। একটা সহজ জিনিস, সহজ একটা এক্সাম্পল আছে বইয়ের মধ্যে, আমি বলতে চাই না। আমি চাই হচ্ছে এই জিনিসগুলোকে একটু বলতে। চালতার কোন অংশ থেকে? এটা হচ্ছে পুষ্পাক্ষ। বীজপত্রের নিচের দিকের অংশকে কি বলে? বীজপত্রের নিচের দিকের অংশকে এটা হচ্ছে ভ্রূণমূল। হ্যাঁ, উপরের দিকে অংশ হচ্ছে কাণ্ড। বীজত্বকের বাইরের স্তর টেস্টা, ভেতরের স্তর টেগমেন ভেতরে, টেস্টা বাইরে। কোনটিতে মৃৎগত অঙ্কুরোদ্গম হয়? দিস ইজ ইম্পর্ট্যান্ট। মৃৎগত অঙ্কুরোদ্গমের এক্সাম্পলটা বলি নেই, এটা প্লিজ মাথা রাখবা। এই যে এটা 100% পরীক্ষায় ছোলা ধান, এটা মৃৎগত অঙ্কুরোদ্গম। ছোলা ধান মৃৎগত অঙ্কুরোদ্গম। আর কুমড়া, রেরি, তেঁতুল, এই 3টা ওয়ার্ড ভুলো না। কুমড়া, রেরি, তেঁতুল, এটা হচ্ছে মৃৎভেদী অঙ্কুরোদ্গম, মৃৎভেদী। এটা মাটি ভেদ করে উপরে ওঠে। কুমড়া, রেরি, তেঁতুল, ছোলা ধান। কুমড়া, রেরি, তেঁতুল, ছোলা ধান কি? মৃৎগত। ছোলা ধান মৃৎগত। কুমড়া, রেরি, তেঁতুল মৃৎভেদী। তাহলে কোনটা মৃৎগত? ছোলা আর ধান। তাহলে 3টাকে একসাথে দেখতে পারতেছো যে এটা হচ্ছে ছোলা রেরি আর এটা কি? তেঁতুল। ছোলা, রেরি, তেঁতুল, এটা হচ্ছে মৃৎভেদী। আচ্ছা ফাইন। এরপর একটা ধানের অঙ্কুরোদ্গম। ছোলা ধান মৃৎগত। তো ছোলা ধানে ভ্রূণকাণ্ড মাটির উপরে আছে, এটা তো সত্য কথা। তাইলে এই যে ছোলা আর ধান, এটা কি মৃৎগত না? ওই যে ধান। এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে একটু দেখানো দরকার। মৃৎভেদী অঙ্কুরোদ্গমের একটা জায়গায় লাইনটা এখানেই হবে। এই যে দেখো যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে, কাণ্ড তো উপরে আসবেই, কিন্তু বীজপত্র মাটির ভেতরে থাকে। লাইন 2টা, কাণ্ড উপরে উঠতেছে, বীজপত্র নিচে থাকতেছে, এই জন্য এটা হচ্ছে মৃৎগত। তাহলে কাণ্ড উপরে উঠবে, বীজপত্র মাটির নিচে থাকবে, ভ্রূণমুকুল মাটির উপর উঠে আসে। এখন ভ্রূণকাণ্ড মাটির উপর আসে, এখন ভ্রূণমুকুল মাটির উপরে আসে, এই লাইনটা কিন্তু এখানে লেখা নাই। সেই হিসাবে এখানে রাইট অ্যান্সার 1 ও 2। এখানে কিছু লাইন আমি তোমাদের জন্য লিখছি, এই লাইনগুলোর দিকে একটু তাকাও। এই ক্লাসটা শেষ করার পরে যে শব্দগুলা ওই যে এখানে যে শব্দগুলা ছিল, যেগুলার নতুন শব্দ তোমাদের বইয়ে এই জায়গাটাতে আছে, মনে আছে? এই যে নতুন শব্দ, এই শব্দগুলার 1 লাইন করে ব্যাখ্যা এখানে দিয়ে রাখছি, এটা একটু দেখে নিও। আচ্ছা, আর এই চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্ন কি পড়বা একটু তাকাও, প্রথমের দিকে তাকাও। জনন কাকে বলে? কোন বোর্ডে আসছে? সংজ্ঞা দিয়েছি। অনুবীজথলি, পরাগায়ন, ফল কাকে বলে? অঙ্কুরোদ্গম কাকে বলে? অনুধাবনমূলক প্রশ্ন, যেটা এবার তোমাদের বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা উভয়ের ক্ষেত্রে লাগবে। আলোকে রূপান্তরিত কাণ্ড কেন বলা হয়? পুষ্পমঞ্জরি বলতে কি বোঝায়? কীটপতঙ্গে পরাগায়নের মাধ্যম কেন বলা হয়?
পাতা শ্যাওলাকে কেন পানি পরাগী বলা হয়, শিমুল কেন প্রাণী পরাগী? এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য। তা আমি ক্লাসটাতে চাই না এটা বলে দিতে, এটা লেখাপড়ার উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে তুমি নিজে একটু প্র্যাকটিস করবা, নিজে প্র্যাকটিস করবা। এখানে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো দিয়েছি, এই গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো নিজের মতন করে সলভ করবা, এবং এই তোমাদের পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলোই আসবে। এগুলো হচ্ছে আমার সাজেশন। এতক্ষণ ধরে আমি যা বুঝাইছি, এই বুঝানোর উপর ভিত্তি করে এই সৃজনশীলগুলো তোমরা করবা, এবং আশা করি তোমাদের এই চ্যাপ্টারের একটা কম্প্যাক্ট ক্লাস আমি নিতে পারছি। আমি চেষ্টা করছি কম সময়ের মধ্যে একটু ডিটেইল, সেমি ডিটেইল বলার। এটাকে ডিটেইলে বললে আবার 5 ঘন্টার ক্লাসও নেওয়া সম্ভব, কিন্তু তোমরা ক্লাস 8-এর, বয়সটা অনেক কম, অনলাইনে চেষ্টা করছি আমি এই মোমেন্টে এসে একটা কম্প্যাক্ট ক্লাস দেওয়ার। আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের ফিলিংসটা কি। শেষের দিকে এসে পড়াচ্ছি, এটা কিন্তু শুরুর দিকের ক্লাস না, শুরুর দিকের ক্লাসটা বড় হবে। ঠিক আছে? তাহলে এখানে যে সৃজনশীলগুলো দিলাম এগুলো প্র্যাকটিস করবা, এমসিকিউ যেগুলো পড়াইছি প্র্যাকটিস করবা, জ্ঞানমূলক অনুধাবন যেগুলো দিয়েছি এগুলোকে মনে রাখার চেষ্টা করবা, এবং সুন্দর একটা নোট করবা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংক ইউ।